রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। এখন চাষের কাজে অনেক সময় দক্ষ শ্রমিক পাওয়া যায় না, তখন বিভিন্ন কৃষিকর্ম সঠিক সময় করা দুরূহ হয়ে পড়ে। আর চাষের ক্ষেত্রে নির্দিষ্ট কাজগুলো যদি সময় মতো না করা হয় তাহলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের প্রগতিশীল কৃষক তানভীর রহমান তার ৬ বিঘা জমিতে বিগত ২ বছর ধরে যন্ত্রের সাহায্যে ধান রোপণ করে আসছেন। প্রথাগত পদ্ধতি থেকে যন্ত্রের সাহায্যে ধান রোপণে যে অনেক বেশি সুবিধা পাচ্ছেন সে কথাই বললেন তিনি আমাদের। আমি মেশিনের সাহায্যে গত ২ বছর ধরে ধান চাষ করছি, যে আমি বিশেষভাবে এটাতে উপকার পেয়েছি। যে যেমন লেবারের যে সমস্যাটা, সেই লেবারের সমস্যাটাকে দূর করার জন্য এই পদ্ধতিটা আমাকে বেছে নিতে হয়েছে। তার সাথে সাথে এটা একটা লাইনে যে সোয়িং হচ্ছে, সেই লাইন সোয়িং করার জন্য আমার রোগ পোকা জল সব কিছু কম লাগে। তার কম সময়ের মধ্যে এই চারাটাকে তৈরি করে আমি জমিতে লাগাতে পারি। এই চারাটা তৈরি করতে বিশেষ কিছু খরচ পড়ে না, কিন্তু পরবর্তী যে পরিচর্যাগুলো সেগুলো যদি আমরা ঠিকঠাক করে থাকি তাহলে আমাদের এই মেশিনে রোয়া করা যে ধানটা সেটা খুব ভালো। লাভটা হচ্ছে আমার সব থেকে বড়, আমার জমিতে কম চাষ লাগে। আমি শুধু জমিটাকে চাষ করে দিলাম, সার দিয়ে দিলাম, ধান লাগাতে হয় না, চারা তুলতে হয় না। এই সুবিধাগুলো আমি ১৩০০ টাকার বিনিময়ে পাচ্ছি। ২০ থেকে ২৫ দিন এই চারাটা লাগানো হলো। এই চারাটা আপাতত এখন আমাদের পরিচর্যা করার সময় চলে এসছে। এই সময় ধান জমিতে কি কি পরিচর্যা করতে হবে এবং যন্ত্রের সাহায্যে ধান রোপণের বিভিন্ন সুবিধার কথা জানালেন চাঁচল ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান লাগিয়েছি। প্রায় ৩৫০ বিঘা এখন অবধি লাগানো হয়েছে এবং মূলত এটা এখানকার যত স্বনির্ভর গোষ্ঠী আছে, তারা মহিলা স্বনির্ভর গোষ্ঠী, তারা নিজেরাই বীজতলাগুলো তৈরি করেছে। গত ১ বছর ধরে এই পদ্ধতিতে এখানে ধান লাগানো হচ্ছে। এই পদ্ধতিটি খুব সহজগম্য এবং খুব সহজলভ্য এবং সহজেই কৃষকেরা এটার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়, এবং তার ফলশ্রুতিতে আজকে ব্যাপক সাড়া মিলেছে। আমন সিজনে ৮ থেকে ১০ দিন আর বোরো সিজনে ১৫ থেকে ১৬ দিন ম্যাক্সিমাম। তাহলে এই ১৬ দিনের চারা যখন লাগাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি কস্ট এফেক্টিভ। মূলত খরচা প্রথমে কম, বীজের হার লাগছে নর্মালি ৮ থেকে ১০ কেজি বিঘা প্রতি, এক্ষেত্রে লাগছে মাত্র ২ থেকে ৪ কিলো, এবং লেবারের সংখ্যা অনেক কম। বিঘা প্রতি ৪ জন লেবার দিয়ে ৪ ঘন্টা লাগে ধান রোয়া করতে, সেখানে এই ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমে মাত্র ৩০ মিনিট লাগছে, এবং জলের ব্যবহারও কম, এবং চারার গ্রোথ বেশি ভালো। একটি চারা থেকে ৬০টি পাশকাঠি বেরোয়। এখন অবধি প্রায় ২৫ দিনের যে চারাগুলি এখন হয়েছে মাঠে, তাতে দেখা যাচ্ছে যে একটি গাছ থেকে ১৫-১৬টা করে কিন্তু পাশকাঠি বেরিয়ে গেছে। লাগানোর সময় ২৫ কেজি NPK ১০-২৬-২৬ দিয়ে লাগিয়েছি, আর কোনো কিছু সার দেওয়া হয়নি। এবার ঠিক আমরা যেভাবে বলেছি, ১৬ দিনের মাথায় ৮ কেজি ইউরিয়া বিঘা প্রতি, ৩২ দিনে দিতে হবে আবার ১৬ কেজি ইউরিয়া, এবং ৪৮ দিনে দিতে হবে ৮ কেজি ইউরিয়া সঙ্গে ৫ কিলো MOP মানে পটাশ সার। এবং শেষ যখন চাপানটা হবে ঠিক ৪৮ দিনে, তখন সেখানে জিঙ্ক DTA স্প্রে করতে হবে 12% জিঙ্ক DTA ১ গ্রাম প্রতি লিটার করে। এই হচ্ছে মোটামুটি এর পরিচর্যার বিষয়। এর পাশাপাশি যেটা বিষয়, যে যদি কোনো রোগের আক্রমণ দেখা যায়, যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায়, সেক্ষেত্রে কার্বেন্ডাজিম 50% WP ১ গ্রাম ১ লিটার স্প্রে করলেই যথেষ্ট। তাতে যদি না কমবে, তখন আমরা হেক্সাকোনাজল, প্রপিকোনাজল, ট্রাইসাইক্লোজল এগুলো প্রেসক্রাইব করি। এছাড়া এই সময় একটু পোকার প্রাদুর্ভাব দেখা যায়, সেক্ষেত্রে শোষক পোকার জন্য, বাদামি শোষক পোকা বা শ্যামা পোকা, এই জাতীয় পোকার জন্য আমরা ইমিডাক্লোরোপিড সিস্টেমিক ইনসেকটিসাইডকে প্রেসক্রাইব করি। এছাড়া যদি দেখা যায় যে সেভাবে মাজরা পোকা এসছে বা হয়তো গন্ধি পোকা এসছে, সেক্ষেত্রে ট্রাইজোফস বা কুইনালফস বা ক্লোরোপাইরিফস আমরা রিকমেন্ড করি। সেটা হচ্ছে সিচুয়েশনের উপর। এছাড়া বাকি কোনো পরিচর্যার এক্সট্রাভাবে কিছু নেই। শুধুমাত্র জল সবসময় ভরিয়ে রাখা যাবে না। নর্মাল ধানে প্রচুর জলের ব্যবহার হয়, এক্ষেত্রে জলের ব্যবহার অনেক কম। গ্রাউন্ড ওয়াটার যে উঠে আসছে বোরো ধানে, আমরা সবসময় চিন্তিত থাকি, সেই গ্রাউন্ড ওয়াটার কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু রিচার্জ হয়ে যাবে। তার কারণ এক্ষেত্রে জল অনেক কম লাগছে, পাশাপাশি লেবার খরচ কম, সিড রেট কম, এবং ফলন নর্মাল ধানের থেকে বিঘা প্রতি ১ কুইন্টালেরও বেশি পাওয়া যায়। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে।
মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র দুদিন ধরে আয়োজন করেছিল জেলা কৃষক মেলার। এই মেলায় কৃষক, কৃষি বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। মেলা স্টলে প্রদর্শিত হয়েছিল স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনাও করা হয়। এর পাশাপাশি প্রদর্শিত হয়েছিল উন্নত কৃষি প্রযুক্তি। এই কৃষি মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানালেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি আয়োজক ডক্টর উত্তম রায়। আজকের আমাদের এই মেলাটি আমাদের কৃষি দপ্তর এবং কিষাণ কল্যাণ দপ্তর, যে ভারত সরকারের অধীনে যে আছে, ওনাদের আর্থিক সহযোগিতা আমরা সেটা করতে পেরেছি। আমাদের মেলাতে আজকে প্রায় 700 চাষি বোনেরা মিলিত হয়েছেন এবং আমাদের মধ্যে আরও বিভিন্ন দপ্তরের স্টলও ছিল এবং বিভিন্ন কোম্পানি থেকে সবাই এসে এখানে আমাদের স্টল দিয়েছেন। আমাদের মেলার যে মূল এটা, যে কৃষকদের ইনকাম ডাবল করার জন্য যা যা প্রযুক্তি দরকার, সেগুলো আমরা কি করে চাষিদেরকে আমরা আমরা ডবল করাবো ইনকামটাকে, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের আজকের দুদিনের যে আমাদের যে প্রযুক্তি সপ্তাহ, যে আমাদের যে দুদিনের যে কিষাণ মেলাতে যে আমাদের যে কিছু কিছু টেকনিক্যাল সেশন থাকবে, সেই সেশনে আমরা বিভিন্ন আধিকারিকরা এগুলো নিয়ে আলোচনা করবে। আলোচনার মাধ্যমে আমরা আমাদের চাষিদেরকে আমরা যেটা জানাতে চাইব যে প্রযুক্তি ছাড়া কোনো চাষবাস ভালো হবে না। প্রযুক্তিগুলো কী করে আপনারা নেবেন, কী করে আপনারা প্রয়োগ করবেন, সেগুলো কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আপনারা এগুলো শিখে যাবেন। বিভিন্ন ট্রেনিং আমরা করাচ্ছিলাম এবং সেসব ট্রেনিংগুলোতে আপনারা কী করে আপনারা এসে আপনারা শিখে যাবেন, সেই শিখে গিয়ে প্রযুক্তিটাকে কী করে আপনাদের মাঠে সেটাকে কী করে লাগাবেন, ওইগুলোই আমাদের এই মেলার মূল উদ্দেশ্য। এবং আমাদের সর্বোপরি যেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের কৃষকদের ইনকাম ডবল ট্রিপল করতে হবে 2022 সালের মধ্যে। সেটা নিয়ে আমরা এগোচ্ছি এবং যাতে আমাদের এলাকাতে যে ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে চাষবাস সেই ছেড়ে, ওদেরকে আমাদের ধরে রাখতে হবে, মাইগ্রেশনটাকে চেক করতে হবে। ছেলেমেয়েরা যাতে জেলা থেকে ওরা পালিয়ে না গিয়ে, অন্য কোথায় না গিয়ে, আমাদের এলাকাতেই কাজকর্ম করে চাষটাকে আরও ভালো করে নিয়ে গিয়ে আরও ওদের উপার্জন বাড়ানো যায়। কাস্টম হায়ারিং সেন্টারের মাধ্যমে ওদেরকে একটা সোশ্যাল স্ট্যাটাস দিয়ে চাষিকে সোশ্যাল স্ট্যাটাস যতক্ষণ দেওয়া যাবে ততক্ষণ আমাদের চাষবাসটা ভালো হবে না। এই জন্য সোশ্যাল স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে ওদেরকে কি করে আমরা আবার আমাদের চাষটাকে ভালো করব, সেটা আমাদের মেলার মূল লক্ষ্য। এতে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে। আমাদের মধ্যে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আমাদের সবাইকে আমরা দেখাতে চাইছি যে আমাদের সম্প্রীতি কী করে বজায় রাখবে। সম্প্রীতি বজায় রেখে আমাদের সবার সঙ্গে মিলেমিশে চলে চাষবাসটাকে ভালো করে আমাদের প্রাণী পালন, মৎস্য পালন সব কিছু ভালো করে আমরা করব, যাতে করে কিনা আমাদের এলাকা, আমাদের রাজ্য, আমাদের দেশ আরও ভালো হয়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার হাঁসখালি ব্লক থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন বিশ্বনাথ ঘোষ। তিনি বেগুন চাষ করেছেন। এখন বেগুনের জমিতে ফল পচা রোগ দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। বেগুন গাছের বৃদ্ধির যে কোনো দশাতেই এই ছত্রাকঘটিত রোগ দেখা দিতে পারে। গাছের বৃদ্ধি দশায় পাতার রোগের লক্ষণ প্রকাশ পায়। পাতার উপরে বিভিন্ন আকার ও আকৃতির দাগ দেখা যায়, যেগুলো রং ধূসর থেকে বাদামি হতে থাকে। এই দাগের কেন্দ্রবিন্দুর রং তুলনায় হালকা হয়। আক্রান্ত পাতার রং হলুদ হয়ে যায় এবং এই পাতা ঝরে পড়তে পারে। কাণ্ডেও রোগের লক্ষণ দেখা যায়। কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। দাগের কেন্দ্র ধূসর হয়। কাণ্ডের গোড়ার অংশ সরু হয়ে যায় এবং গাছ ভেঙে বা নুয়ে পড়তে পারে। পরবর্তীকালে ফলে যখন রোগ দেখা যায় তখন ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রথমে ফলে হালকা দাগ দেখা যায়। এই দাগ ক্রমশ বাড়তে থাকে এবং পচে যায়। বেগুন পোড়ার সময় যেমন হয়, ফলে এই রোগের লক্ষণও দেখতে অনেকটা সেরকম। পরে বোঁটা বাদ দিয়ে পুরো ফলটাই পচে যায়। গরমকালে বা বর্ষাকালে আক্রান্ত ফল বোঁটা থেকে খসে পড়ে যেতে পারে। আর শীতকালের শুকনো আবহাওয়ায় পচা ও কালো রঙের ফল গাছে ঝুলতে থাকে। এই রোগের ছত্রাক বীজবাহিত। তবে আক্রান্ত জমিতে রয়ে যাওয়া ফসলের অবশেষের মধ্যেও ছত্রাকটি রয়ে যেতে পারে। মাটিতে এই রোগের ছত্রাক 1 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভেজা ও গরম আবহাওয়ায় রোগটি ছড়িয়ে পড়ে।
মোটামুটিভাবে দেখা গেছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা যদি 80% থাকে তাহলে রোগটি দ্রুত ছড়ায়। বলার অপেক্ষা রাখে না শীতকালে কম তাপমাত্রা ও শুকনো আবহাওয়ার কারণে রোগটি কম ছড়ায়। বৃষ্টির জল ও বাতাসের দ্বারা রোগটি ছড়ায়। রোগের প্রতিকারে সুসংগত ব্যবস্থা নিতে হবে। রোগপ্রবণ এলাকায় সহনশীল জাতের বেগুন চাষ করতে হবে। সেই জাতগুলো হলো পন্থ সম্রাট, স্বর্ণ অজয়, JC1, আজাদ B1, আজাদ B2, নরেন্দ্র হাইব্রিড বেগুন 2 ইত্যাদি। একই জমিতে পরপর বেগুন চাষ করা চলবে না। এরপরে সুস্থ ও সবল চারা তৈরির দিকে গুরুত্ব দিতে হবে। সুস্থ ও সবল চারা তৈরির বিষয়ে কয়েকটি অধ্যায়ের উপরে নির্ভর করে। সেগুলো হলো বীজতলা শোধন এবং বীজতলায় সঠিক পরিমাণে সুষম সার প্রয়োগ, উৎকৃষ্ট বীজ সংগ্রহ করা, বীজ শোধন, নার্সারিতে চারা গাছের পরিচর্যা ও শস্য সুরক্ষা। পলিহাউস বা শেডনেটের পরিকাঠামোয় কোকোপিটে শোধিত বৃদ্ধি মাধ্যমে চারা তৈরি করলে সুস্থ ও সবল চারা পাওয়া সহজেই সম্ভব। এরপরে মূল জমি প্রস্তুতি, চারা শোধন, সুসংগত খাদ্য ব্যবস্থাপনা, অন্তর্বর্তী পরিচর্যার দিকে গুরুত্ব দিতে হবে। রোগাক্রান্ত ফসলের বিভিন্ন অংশ যেমন পাতা, ফল ইত্যাদি জমিতে এদিকে সেদিকে ছড়ানো থাকলে রোগ দ্রুত বিস্তার লাভ করে। তাই এগুলোকে সংগ্রহ করে বিনষ্ট করতে হবে। রাসায়নিক উপায়ে রোগ দমনের জন্য এই ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে। ম্যানকোজেব 2.5 গ্রাম অথবা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা কপার হাইড্রক্সাইড 2 গ্রাম অথবা ক্যাপটানো হেক্সাকোনাজল 1 গ্রাম অথবা ডাইমিথোমর্ফ ও ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্টিকার সহ স্প্রে করতে হবে। আমাদের রাজ্যের একটা প্রধান ফল হলো কলা। কলার চারা একবার লাগানোর পরে কমপক্ষে 3 বছর ধরে সেই বাগান থেকে ফলন নেওয়া হয়। তাই গাছে যেন রোগ বা পোকার আক্রমণ না হয় সেদিকেও লক্ষ্য রাখা দরকার। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাষি পরিতোষ মণ্ডল একটি বাগদা কলার বাগান তৈরি করেছেন। সেই বাগানের গাছগুলো এখন বৃদ্ধি দশায় আছে, কিন্তু কয়েকটি গাছে রোগ দেখা যাচ্ছে। আমি এই যে কলার চাষ করেছি, কলার পাতায় এক ধরনের এই যে পাতা পোড়া রোগ দেখা দিয়েছে। কি রোগটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা বিভিন্ন রকম রাসায়নিক স্প্রে করেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। কলা চাষির এই বাগানে এসেছিলেন জেলা উদ্যান পালন অধিকর্তা ডক্টর শুভদীপ নাথ। তিনি এই রোগের নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে জানালেন। বাগদা কাঁঠালি কলার মূলত চাষ হয় উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায়। এই বাগদা কাঁঠালি কলাতে কিন্তু সিগাটোকা বা পাতায় দাগ পড়া এবং কলা গাছ মরে যাওয়া এই রোগের প্রচণ্ড রকম প্রাদুর্ভাব ঘটে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত হন। সিগাটোকা মূলত কিন্তু ছত্রাকজনিত রোগ এবং একই জমিতে কিন্তু চাষি ভাইরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কলা চাষ করেন। তার ফলে রোগের যে রোগ জীবাণু বা বীজাণুটা থেকেই যায়, তার ফলে বারংবার কিন্তু এই সিগাটোকার দ্বারা কলা চাষ আক্রান্ত হয়। এই যে বাগদা কাঁঠালি কলা মূলত যেগুলো দেশি কলা, সেগুলো চাষ কিন্তু আপনারা তেওড় থেকেই শুরু করেন। এই তেওড় কিন্তু রোগাক্রান্ত জমি থেকে বা রোগাক্রান্ত গাছ থেকে যদি তেওড় সংগ্রহ করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু রোগটা ছড়িয়ে পড়ে আগামী দিনে। সেই জন্য চাষি ভাইদের আমি প্রথমেই বলবো যে তারা যখন নতুন বাগান বা নতুন কলা চাষ শুরু করছেন, প্রবর্তন করছেন, তখন কিন্তু এমন তেওড় আনা রাখা ভালো যেগুলো রোগগ্রস্ত গাছ থেকে যেন তেওড়টা না দেন, তার মা গাছটা যেন রোগগ্রস্ত না হয়। তেওড় লাগাবার সময় তেওড়টাকে যদি আপনারা বা ছত্রাকনাশকে শোধন করে দেন তাহলে ভালো হয়। আপনারা কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এখন ফেনামিডান ম্যাঙ্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেই জলে ভালো করে আপনারা যদি চুবিয়ে তেওড়গুলোকে রাখেন তাহলে ভালো হয়। তার আগে কিন্তু জমিটাও একবার শোধন করে নেওয়া দরকার। জমিতে কিন্তু যথাযথভাবে যদি মাসখানেক আগে পর্যাপ্ত পরিমাণে যে 40 কেজি বিঘা প্রতি চুন দিয়ে, একটু রস থাকা অবস্থায় চুন দিয়ে চাষ দিয়ে যদি জমিটাকে একবার শোধন করে নেওয়া যায়, তাহলে কিন্তু মাটিবাহিত রোগ জীবাণু এবং এই সিগাটোকার প্রাদুর্ভাবও প্রচুর পরিমাণে কম হয়। এই সিগাটোকা এবং তার অন্যান্য রোগ জীবাণু থেকে যদি রক্ষা করতে পারেন, চাষের ক্ষেত্রে যদি আপনারা যে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রেয়ের খরচ কমাতে পারবেন, চাষের খরচ সেভাবে কমার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পরিবেশ বান্ধবভাবে কিছুটা চাষ হবে এবং লাভের অঙ্কটা কিন্তু বাড়বে। এবং দেখা যায় যে সিগাটোকা যে আক্রমণ, তাতে পাতায় লক্ষ্য করা যায়, পাতায় লম্বালম্বিভাবে হলুদ দাগ পড়ে, হলুদ দাগের মাঝখানটা কিন্তু বাদামি হয়ে যায়, মচমচে হয়ে যায় পাতাটা এবং পাতাগুলো নিচের দিকে নুয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণ যখন আক্রমণ হচ্ছে সিগাটোকার সঙ্গে অন্যান্য রোগ জীবাণু বা সিগাটোকার প্রচণ্ড পরিমাণে আক্রমণে কিন্তু দেখা যায় যে কলার যে গোড়া সেই জায়গাটা
ফেটে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। তা সেক্ষেত্রে আমি যেটা বললাম যে চাষ শুরু করা আবার পর্যাপ্ত পরিমাণ জৈব সারের সঙ্গে কিন্তু ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস এই 2 পাউডার 1 কেজি করে 100 কেজি যদি আপনারা জৈব সারের সঙ্গে আগে থেকে মিশিয়ে রাখেন, জৈব সারের ক্ষেত্রে যদি কেঁচো সার পান খুবই ভালো হয়, তাহলে এই কেঁচো সারের 100 কেজির সঙ্গে মিশিয়ে রেখে জমিতে ভালোভাবে ছড়িয়ে দেওয়া। এবং আপনারা সারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনারা ডিএপি ব্যবহার করেন, এই পরিমাণটা কমিয়ে আমি বলবো যে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এভাবে 3ভাবে সার ব্যবস্থাপনা চালু করুন। তাহলে জমিতে কিছুটা পরিমাণ ক্যালসিয়াম আসলে কিন্তু মাটিবাহিত রোগ জীবাণু এবং ছত্রাকের প্রাদুর্ভাবও কিন্তু কমবে। দেশি কলার ক্ষেত্রে 9 মাস অবধি প্রথমে সার দিতে হয়, 1 মাস বাদেও দেয়, অনেকে প্রতি মাসে দেয়। সেক্ষেত্রে যদি আপনারা প্রতি মাসে কলা গাছের গোড়ায় অল্প অল্প ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অন্যান্য ইউরিয়া, ফসফেট, পটাশ বা মিশ্র সারের সঙ্গে ব্যবহার করতে পারেন তাহলে উপকার পাবেন। এর সঙ্গে সঙ্গে যখনই আপনারা রোগের প্রাদুর্ভাব দেখতে পাবেন, যখন দেখতে পাবেন যে এরকম দাগ পড়েছে, তখন কিন্তু আপনারা ছত্রাকনাশক অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। রোগাক্রান্ত পাতাগুলোকে কেটে কিন্তু পুড়িয়ে ফেলুন যাতে রোগটা ছড়াতে না পারে, এবং তারপরে কিন্তু আপনারা স্প্রে করবেন অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল, ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল, যেগুলো পাউডার হবে সেগুলো 1.5 গ্রাম, আর লিকুইড হলে আপনার 1.5 ml প্রতি লিটার জলে গুলে, এবং অবশ্যই একটু আঠা দিয়ে, মানে স্প্রেতে মেশাবার যে স্টিকার পাওয়া যায় বা আঠা পাওয়া যায়, প্রতি 16 লিটার জলের হিসাবে আপনারা 5 থেকে 6 ml যদি আপনারা আঠা ব্যবহার করেন, তাহলে এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করলে আপনারা সিগাটোকার থেকে মুক্ত হতে পারবেন। এবং গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন, সেই সঙ্গে সঙ্গে একটুখানি গাছের গোড়ার দিকে স্প্রে করে দেবেন। যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণ রোগ দেখা যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু পানামার রোগও দেখতে পাওয়া যায়, যদি দেখতে পান তাহলে কিন্তু গাছের গোড়াগুলিতে একটু ব্লিচিং পাউডার স্প্রে করতে হবে। তেউর লাগাবার পরেও কিন্তু প্রথম 1 মাস মধ্যে মাঝখানে 15 দিন ব্যবধানে 2বার বা 1বার অন্ততপক্ষে মানে গাছ ভিজিয়ে এই ছত্রাকনাশক কথা বললাম আমি, যে সমস্ত মলিকুলের কথা, সেইগুলো একবার স্প্রে করে নিলে আপনারা আগামী দিনে কিন্তু প্রোফিল্যাক্টিক স্প্রে যেটাকে বলে, প্রতিরোধী স্প্রে বা রোগ আসার আগে থেকে তার ব্যবস্থা নেওয়া, সেটা হয়ে থাকবে। এবং দেখবেন আগামী দিনে আপনার রোগ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে রোগ জ্বালা কিন্তু আর হচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আপনারা একই জমিতে বারবার কলা চাষ না করে আপনারা একটু জমিটাকে ঘুরিয়ে নেন বা রোটেশন যেটাকে বলে, ক্রপ রোটেশন করেন। এবং নতুন যারা কলা চাষ শুরু করছেন তারা যখন তেউ নির্বাচন করবেন, তখন তরোয়ালের মতো যে সমস্ত পাতা আছে সেই তরোয়াল দেখতে পাতার মধ্যে নির্বাচন করবেন। ভালো করে জল নিকাশি ব্যবস্থা সেই জমিতে রাখবেন যাতে জল জমতে না পারে, লক্ষ্য রাখবেন। সিগাটোকার যদি কোনো উপদ্রব থাকে তাহলে কিন্তু অ্যাজোক্সিস্ট্রবিন, টেবুকোনাজল, ট্রাইফ্লক্সিস্ট্রবিন যুক্ত টেবুকোনাজল এই ধরনের যে সমস্ত নতুন যুগের ছত্রাকনাশক বেরিয়েছে সেইগুলি 1.5 গ্রাম বা 1.5 ml প্রতি লিটার জলে গুলে আটা সহযোগে কিন্তু স্প্রে করবেন। তাহলে কিন্তু আগামী দিনে দেখা যাবে আপনার খুব ভালো, সুন্দর, সুস্থ সবল কলা হবে। কলার কাঁদি পড়ার পরে, মোচাটা কাটার পরে যখন দেখবেন যে কলাগুলো পরিপুষ্ট হতে শুরু করেছে, মোটামুটি আঙুলের থেকে আরেকটু মোটা হয়ে গেছে, তখন কিন্তু এক নতুন এগ্রিব্যাগ বেরিয়ে গেছে। সেই এগ্রিব্যাগ পরিয়ে দিলে কিন্তু আপনার কলার যে স্ক্যারিং বিটেল বা কলায় যে কালো কালো দাগ হয়ে যায়, এই দাগ জনিত পোকা থেকে আপনারা রক্ষা করতে পারবেন। তাতে কিন্তু স্প্রের দরকার পড়বে না। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে, জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।